আমি প্রত্যেকের কাছে আসবো এই সমীকরণের জায়গাগুলো নিয়ে। তবে তার আগে খুব সংক্ষেপে, যেহেতু ঘড়ির কাঁটা এখন 7:18 আর কিছুক্ষণের মধ্যে 7:30 বাজতে চলেছে, মিটিং শুরু হতে চলেছে, আমি সরাসরি একবার লাইভ আপডেট নিয়ে নেবো। আমার সঙ্গে দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমাদৃতা মুখার্জি। সমাদৃতা, এই মুহূর্তের কি আপডেট, কি অবস্থা, কখন শুরু হচ্ছে মিটিং এবং কি জানতে পারা যাচ্ছে? দেখো, এখন পর্যন্ত জানতে পারছি আমরা রাষ্ট্রপতি ভবনের ঠিক সামনেই রয়েছি। রাষ্ট্রপতি ভবন দেখতে পাচ্ছ, ঠিক এখানেই 7টা থেকে 7:30 মধ্যে আসার কথা ছিল, এখনও এসে পৌঁছননি। সম্ভবত আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন এনডিএর নেতৃত্ব, যারা গিয়ে সরকার গঠনের দাবিটা জানাবেন। তারপর আমরা যেরকম জানি, দ্রৌপদী মুর্মুর আহ্বানে নৈশভোজ আছে আজকে, সেই নৈশভোজে যোগ দেবেন রাত 8টার সময়। এবং সেজন্যই আমরা এখানে অপেক্ষা করছি। প্রতি মুহূর্তের ছবি রিপাবলিক বাংলায় তোমার মাধ্যমে লোকে সবার আগে দেখতে পাবেন। এবং আজকে সরকার গঠনের দাবি জানাতে যখন আসছেন এনডিএর নেতৃত্ব, তার আগের একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি তোমাকে, যে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুকে নিয়ে এত জল্পনা, এত জলঘোলা, সেই চন্দ্রবাবু নাইডুই কিন্তু একটু আগে জানিয়ে দিয়েছেন যে আরে জোটে লড়বো বলেই তো আমরা লড়াইতে নেমেছিলাম, এখন তো কিছু বদলাবার নেই। অর্থাৎ একটা ইঙ্গিত খুব স্পষ্ট যে মন্ত্রক নিয়ে চন্দ্রবাবু নাইডুর যা দাবি ছিল তা নিশ্চিতভাবে মান্যতা পেয়েছে, যার কারণে চন্দ্রবাবু নাইডুর মুখে চওড়া হাসি, এই ধরনের বক্তব্য। আর নীতিশ কুমার তো জোট রাজনীতির বাধ্যবাধকতা থেকে নিজের রাজ্যের জায়গা থেকেই খানিকটা সুর নরম করেই দাবি দেওয়া পেশ করেছেন। এবার দেখার শেষ পর্যন্ত মন্ত্রক বন্টন কোন দিকে হয়, এবং দাবি জানাতে যখনই তারা আসবেন এই রাস্তা ধরে তারা সেই ছবি রিপাবলিক বাংলায় দর্শকরা দেখতে পাবেন। একদম, তুমি এখানে থাকো সমাদৃতা, আমি আবারও পরে তোমার কাছ থেকে আপডেট নেব। কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী সেখানে পৌঁছতে চলেছেন। আমি সরাসরি চলে আসি গেস্টদের কাছে। আমি প্রথমেই আসবো শুভজিৎ নস্কর এবং ঝন্টু বড়াইক দুজনের কাছেই। যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, আমি শুরুতেই বলছিলাম ঝন্টুবাবু এবং শুভজিৎ বাবু, যে 400 পারের স্লোগান শুনেছিলাম, কিন্তু রিয়েলিটি বাস্তব যে 300 পারও হয়নি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেন্দ্রে, এটা রিয়েলিটি। অতএব শরিকদের ওপর নির্ভরতা থাকবে, কিছু করার নেই এখানে। এতদিন পর্যন্ত যে একক সিদ্ধান্ত নেওয়ার যে জায়গায় ছিল বিজেপি, সে জায়গায় আর নেই, শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে। ডিপেন্ডেন্সি আছে, যেহেতু ডিপেন্ডেন্সি আছে, নির্ভরতা আছে, সেই জন্যই এত রকমের সমীকরণ তৈরি হয়ে গেছে, তাই নয় কি শুভজিৎ? দেখুন স্বর্ণালী, এই পুরো রেজাল্টটা যেভাবে, মানে বিশেষত এনডিএ তো সরকার গড়তে চলেছে এবং কিছুক্ষণের মধ্যেই মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছে। আমার খুব গুরুত্বপূর্ণ একটা সাংঘাতিক রাজনীতির ইতিহাসে একটা উক্তি, উত্তরপ্রদেশের যেহেতু রাস্তাটা খুব একটা মসৃণ হয়নি, তাই মনে পড়ছে মান্যবর কাঁশিরাম সাহেবের কথা। উনি বলতেন যে হামকো মজবুত সরকার নেই চাইয়ে, হামে মজবুর সরকার চাইয়ে। মানে একটা সরকার হবে যেখানে কোয়ালিশন থাকবে, যেখানে অন্যান্য পার্টনার্সরা থাকবে। তার ফলে কি হবে, যে যখন একটা সেন্ট্রালে গভর্নমেন্ট ফর্ম হবে, সেখানে যেন একটা মিনি ইন্ডিয়া, এই যে কনসেপ্ট, সেটা যেন রিফ্লেক্ট হয়। কারণ দুবার যে লাস্ট মোদি 1.0 এবং মোদি 2.0-তে একেবারে সুইপিং একটা ম্যান্ডেট নিয়ে ওনারা ক্ষমতায় এসেছিলেন এবং ক্ষমতা চালাচ্ছিলেন। তার ফলে কি হয়, যেটা বিভিন্ন রাজ্যে হয়েছে, কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে অনেক দিন আমাদের দেশে কোয়ালিশন সরকার আসেনি। তার ফলে একটা সবসময় অ্যালিগেশন থাকতো সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে, যে কোঅপারেটিভ ফেডারেল যে স্ট্রাকচার, যেখানে স্টেটগুলোর সাথে সেন্টারের একটা কোঅপারেশন থাকবে, সেটা কোথাও না কোথাও একটা পার্টি যখন সুইপিং মেজরিটি নিয়ে ক্ষমতায় থাকে, তারা বোধহয় সেখানে সেই ক্ষমতাটাকে অন্যভাবে ইউজ করে, বা একটা কোট আনকোট একচ্ছত্র হয়ে যায়। তো কারণ মোদি এক সময় যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে, তিনি নিজেই এই কোঅপারেটিভ ফেডারেলিজমের প্রধান উক্তিকারী বক্তা ছিলেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন উত্তরপ্রদেশে, যেখানে সবচেয়ে বেশি শকিং রেজাল্ট হয়েছে বিজেপির জন্য, সেই উত্তরপ্রদেশে এত স্ট্রং গভর্নমেন্ট, যার গভর্নেন্স নিয়ে সারা ভারতবর্ষে রীতিমতো প্রচার করা হয়েছে। সাউথ ইন্ডিয়াতে একটা বিশেষ করে আউটরিচ তৈরি করা হয়েছিল, বিশেষত আন্নামালাই তাদের ফেস হয়ে উঠেছিলেন। এবং বিশেষত আমি উত্তরপ্রদেশে ফিরে আসি, উত্তরপ্রদেশে আপনি দেখুন যে যোগী আদিত্যনাথের গভর্নমেন্ট, বা যাকে বলা হতো বুলডোজার বাবা হিসাবে, পশ্চিমবঙ্গেও সেই ধরনের একটা প্রচার আপনি দেখবেন। যোগী আদিত্যনাথ নিজেও এসেছিলেন। কিন্তু আজকে বিভিন্ন জায়গায় যে বেল্টে বিজেপি ক্যান্ডিডেটরা হেরেছে উত্তরপ্রদেশে, সেই বেল্টগুলো দেখার মতো, যে এই বেল্টগুলোতে বিজেপি কিছু, যেমন অবধের দিকে, প্রয়াগরাজ,
অযোধ্যার নিজের ওই এরিয়াতে, এই এরিয়াগুলোতে কখনো স্বপ্নে বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্ব বা উত্তরপ্রদেশ নেতৃত্ব ভাবতে পারেননি যে এখানে। কিন্তু আমার একটা মনে হয় যেহেতু উত্তরপ্রদেশে একটা সোশ্যাল কোয়ালিশনের অ্যাটিটিউড সবসময় কাজ করে, যেটা আমি আগের দিনও বলছিলাম, এই সোশ্যাল কোয়ালিশনটা স্টিচিং বোধহয় বিজেপি করতে ফেল হয়েছে, বা এই সোশ্যাল কোয়ালিশনের কারণ আমার আবারও কাঁচিরামের সেই উক্তি মনে পড়ছে যে জিসকি জিতনা সংখ্যা হ্যাঁ উসকি উদনা ভাগিদারি। যার যত সংখ্যা, মানে উত্তরপ্রদেশের রাজনীতির নাড়িতে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সমানুপাতিক যে একটা প্রতিনিধিত্ব, এই রাজনীতিটা যেটাকে আমরা বলি পলিটিক্স অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইটা কিন্তু ঢুকে গেছে এখানে। আপনি যদি ঠিক জায়গায় না রিপ্রেজেন্টেশন এনশিওর করেন সেটা ঠিক। আপনি বিএসপিকে দেখুন, বিএসপির যে হাল হয়েছে, বিএসপির 4 বারের মুখ্যমন্ত্রী বাহিনজি, যার একটা কোর ভোট ব্যাংক, সেই কোর ভোট ব্যাংক পাসিস চামার কমিউনিটি, যে চামার কমিউনিটি একটা বড় কমিউনিটি, যারা গরিব দরিদ্র, সেই কমিউনিটি কিন্তু সপাকে ঢেলে ভোট দিয়েছে, বা আইএনডিআইএ একদম ঠিক দিয়েছে, তাদের কিন্তু এনডিএ প্লাসের দিকে ভোট। আমি অ্যাবসলিউটলি বুঝতে পারছি কে কোথায় ভোট দিয়েছে এবং কোন জায়গাতে কি হয়েছে, কিন্তু আমার প্রশ্ন সেটা ছিলই না। আমার প্রশ্ন হচ্ছে ভোট হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, কে কাকে ভোট দিয়েছে কে কাকে ভোট দেয়নি, এখন এই নিয়ে বিশ্লেষণ করে আর লাভ নেই। আমার প্রশ্ন খুব ক্লিয়ার, খুব স্পেসিফিক। জন্টুবাবু, আমি যে প্রশ্ন নিয়ে শুভজিতের কাছে এসেছিলাম একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো, যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের শরিকদের ওপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় আছে কিনা, আর যেহেতু নির্ভরতা আছে সেই জন্যই বাকি ইকুয়েশনগুলো আলোচনার মধ্যে আসতে পারছে কিনা, নির্ভরতা ছাড়া আর কোনো অপশন রয়েছে কি? অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ সরকার গড়ার ক্ষেত্রে আমাদের প্রতিনিধিও বলছিলেন, রিপোর্টারও রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে,